দর্শক, আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা মালিক পক্ষের মৌখিক অনুমতি নয়, এবার ছুটির জন্য যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে কুয়েতের প্রবাসীদের। দেশটির শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে এ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত দেশটির সরকারের। ভুলভ্রান্তি এড়াতে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে অনলাইনে। আগামী 1 জুলাই থেকে দেশটিতে কার্যকর হবে এই নতুন নিয়ম। কুয়েত থেকে সহকর্মী হেফজু মিয়ার পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাড়ি জমিয়েছেন অনেক বাংলাদেশি। কাজ করছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে। এতদিন দেশে আসার কিংবা ভ্রমণের জন্য লম্বা ছুটি নিতে কেবল প্রয়োজন ছিল প্রতিষ্ঠান মালিকের মৌখিক অনুমতি, কিন্তু আগামী মাস থেকে বদলে যাচ্ছে এই নিয়ম। দেশটির গণমাধ্যমের বরাতে জানা যায়, নতুন নিয়ম প্রবর্তনে বিজ্ঞপ্তি জারি করেছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ, যেখানে বলা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীদের কুয়েত ত্যাগের আগে বাধ্যতামূলকভাবে নিতে হবে নিয়োগদাতা প্রতিষ্ঠান কিংবা মালিক পক্ষের অনুমতিপত্র। আগে কুয়েতের থেকে দেশে গেলে কুয়েতের অনুমতি লাগতো না, এখন নিজের যে কফিল, ওই কফিলের অনুমতি লাগবে, এছাড়া দেশে যাওয়া সম্ভব না। যদি দেশে যেতে হয় তাহলে আপনাকে মালিকের অনুমতি নিয়ে যেতে হবে, এবং হয়তোবা মালিকের অনুমতি নিলে সেটা আমাদের জন্য ভালো হয়, তবে এই দেশের আইন মানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বহির্গমন অনুমতিপত্র সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে সরকারি অনলাইন পরিষেবা সাহেল অ্যাপস চালু করেছে প্রশাসন। অ্যাপে থাকা অফিসিয়াল ফর্মে ব্যক্তিগত তথ্য ও ভ্রমণের তারিখ উল্লেখ করে সহজেই ছাড়পত্রের আবেদন করতে পারবে প্রবাসীরা। এ পদক্ষেপের ফলে ইমিগ্রেশনের বাড়তি ঝামেলাও এড়াতে পারবে প্রবাসী বাংলাদেশিরা। যদি কেউ চেষ্টা করে দেশে অনলাইন ছাড়া দেশে যাওয়া অনুমতি ছাড়া, তাহলে তাদেরকে আটকে দেওয়া হবে এয়ারপোর্টে। শ্রমবাজারের শৃঙ্খলা নিশ্চিতে আগামী 1 জুলাই থেকে কুয়েতে কার্যকর হবে নতুন এই নিয়ম। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানের সামরিক ঘাঁটি, পরমাণু কেন্দ্র এবং বাণিজ্যিক এলাকা থেকে দেশটির নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইরানের গণমাধ্যমের কাছে ফার্সি ভাষায় এই হুঁশিয়ারি পৌঁছে দেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র মাস্টার সার্জেন্ট কামাল পিনহাসি। ইরানিদের জন্য হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি আর বাণিজ্যিক এলাকা থেকে যত দ্রুত সম্ভব সরে যান। আপনাদের সুরক্ষার জন্য এই সতর্কবার্তা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই এলাকাগুলোতে ফিরবেন না। এসব স্থাপনার কাছাকাছি অবস্থান আপনার জীবনই হুমকির মুখে ফেলবে। ইসরায়েল সংঘাত বন্ধ করলে ইরান হামলা থামাবে। উত্তেজনা আর বাড়াতে চায় না তেহরান। মধ্যপ্রাচ্যের সহিংসতা বৃদ্ধি করতেও অনাগ্রহী খামেনি প্রশাসন। সংবাদ সম্মেলনে এমনটা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা চাই না এই সংঘাত আর বাড়ুক, যদি না সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। অন্যান্য দেশে যাতে এই সংঘাত না ছড়ায় সেটাও চাই না। ইরান এই যুদ্ধ চায়নি, নিজেদের রক্ষা করার বৈধতা রয়েছে। ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের জবাবও থেমে যাবে। ইসরায়েলের সাথে লড়াইয়ে ইরানকে সামরিক সহায়তা দেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তান। সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্যটিকে সম্পূর্ণ গুজব দাবি ইসলামাবাদের। ইসরায়েলে হামলা চালানোর জন্য ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সহায়তা সরবরাহ করার মতো কোনো মন্তব্য করেনি দেশটি, বরং অভিযোগ জানিয়েছে এটি ভারতীয় ও অন্যান্য সংশ্লিষ্ট গণমাধ্যমের একটি অপপ্রচারের অংশ। তবে আগ্রাসনের প্রতিবাদ জানাতে বিশ্বের সকল মুসলিম দেশকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। লেবাননে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। আমরা সবাই রক্তদাতা করব রক্তদান, রোগীর মুখে ফুটবে হাসি, বাঁচবে শত প্রাণ। এই শিরোনামে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। শনিবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গোল্ডেন স্টার ব্লাড ফাউন্ডেশন। বুরুজ হামুদের MSF ক্লিনিকে স্থানীয় সময় দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি, যেখানে অংশ নেয় অর্ধশত বাংলাদেশি। এর মাধ্যমে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় ও জরুরি প্রয়োজনে রক্তদান করার কাজকে সাধুবাদ জানিয়ে সংগঠনকে ধন্যবাদ জানায় প্রবাসীরা।
রোববার অনুষ্ঠিত হলো যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের এজিএম এবং বৈশাখী উৎসব। সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ মিল্লাতের পরিচালনায় এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধীর রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে 12 জনকে সম্মাননা প্রদান করা হয়। বৈশাখী আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং অতিথি শিল্পীরা গান, আবৃত্তি, ফ্যাশন শো আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। বিএনপির সাথে সরকারের কোনো দূরত্ব ছিল না। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঈদের পর প্রথম কর্মদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ে কথা বলেন আরও 4 উপদেষ্টা। বলেন, এবার স্বস্তিতেই কেটেছে ঈদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। টানা 10 দিনের ছুটি পরিবার পরিজনের সাথে ঈদ কেটেছে আনন্দেই। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন ফুরফুরে মেজাজেই। সচিবালয়ে উপদেষ্টারাও কুশল বিনিময়ের পাশাপাশি কথা বলেন নানা ইস্যুতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। উপদেষ্টা জানান, নির্বাচন যখনই হোক প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। ভাবে যে পুলিশের কাজ হবে খালি 2টা বাড়ি মারবা, 2টা লাথি মারবা, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা পুলিশটাকে মানবিক পুলিশ, এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ। এবার বাড়ি যাওয়ার সময় যানজট তৈরি হলেও ঈদ স্বস্তিতেই কেটেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা। আর প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, কোরবানির পশুর সংকট হয়নি এবার। এইটা আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা আর কি যে ঠিক ছিল। আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। এবং ছোট গরু এবং দেশীয় গরু যেটা খামারিরা করে তারা পেয়েছেন, তো সেদিক থেকে এটা ভালো হয়েছে। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি। এদিকে নারী নির্যাতন বন্ধে সরকার বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটতে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরও কতদিন সময় লাগবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার ঘনিষ্ঠ জনদের বিরুদ্ধে অর্থ পাচারে অভিযোগ যথার্থ। যুক্তরাজ্যের সম্পদ জব্দই তার প্রমাণ। এসব অর্থ উদ্ধারে আদালতের বাইরে সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গেল 1.5 দশকে ব্যাপক লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এর বড় অংশই অবৈধভাবে পাঠানো হয়েছে বিদেশে। এসব অর্থ উদ্ধারে তৎপর অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের 26 কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের শায়ান এফ রহমান ও শাহরিয়ার রহমানের 9 কোটি পাউন্ড এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 17 কোটি পাউন্ডের সম্পদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, যুক্তরাজ্যে সম্পদ জব্দের মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের দাবির যথার্থতা আছে। এখন অর্থ উদ্ধারে মামলা করা হবে। এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারবো ব্রিটিশ সরকারের সহায়তা নিয়ে।
এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর যে তারা অর্থ আত্মসাৎ করে সেটার একটা যথার্থতা আছে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। গভর্নর বলেন, পাচার করা টাকা উদ্ধারে আদালতের বাইরে কোনো সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয় সেটাও একটা প্রক্রিয়া, সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে, দুই পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করে যে একটা সমঝোতা আসতে পারে কিনা, সেটাও একটা প্রক্রিয়া। এটা এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। দুবাইতে মেয়ের ফ্ল্যাট কিনা নিয়ে ওঠা অভিযোগ নিয়েও মন্তব্য করেন গভর্নর। বলেন, বানোয়াট তথ্যের ভিত্তিতেই অভিযোগ তোলা হচ্ছে, কেউ অর্থ পাচারের প্রমাণ দিতে পারবে না। যখনই আমি লন্ডনে যাই তখনই এই অ্যাটাকটা হয়। এটা পুরোপুরিভাবে বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এখানে কোনো সত্যতা নাই এবং যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন, কাউকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কেউ দেখাতে পারেন কিনা। গভর্নর জানান, এরই মধ্যে শেষ হয়েছে দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের কাজ। কয়েক মাসের মধ্যেই একীভূতকরণের তৎপরতা শুরু হবে। প্রথম ধাপে আমরা যেটা আশা করছি যে কিছু ব্যাংককে আমরা একীভূত করব, সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে দেব। এটার সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। ব্যাংক একীভূত হলেও কারো চাকরি নিয়ে ভয়ের কিছু নেই বলেও জানিয়েছেন গভর্নর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মার্চ শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকার উপরে। বিতরণ করা ঋণের 24.13% খেলাপি, যা বাংলাদেশের ইতিহাসে খেলাপি ঋণের নতুন রেকর্ড। চলতি বছরের প্রথম প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে 74,500 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংকিং খাতের বিতরণ করা ঋণের পরিমাণ 17,41,992 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই খেলাপি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টার ষড়যন্ত্র আঁটছিল ইসরায়েল, যার বিরোধিতা করেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়ে মার্কিন প্রশাসন বলছে, রাজনৈতিক নৈতিকতা থেকে এই অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট। তবে নিজ দেশের নাগরিকের উপর হুমকি আসলে ইরানকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা বিশ্বের কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়ানোর কোনো রকম আগ্রহ নেই ইরানের। নিজ দেশের প্রয়োজন, শান্তি রক্ষা ও জনগণের অধিকারের কথা চিন্তা করে পরমাণু সক্ষমতা অর্জন দেশটির একমাত্র লক্ষ্য। নিরন্তর এ দাবি জানিয়ে আসছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ধর্মীয় ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা রুহুল্লাহ খোমেনির পর 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতায় আসীন হন। কেবল ধর্মীয় নেতা হিসেবেই নয়, সমরাস্ত্র ও পরাশক্তিতে ইরানকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করায় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন এ নেতা। তার নেতৃত্বে ইরান অংশ নিয়েছে ইরাক, ইয়েমেন, ইসরায়েল বিরোধী গুরুত্বপূর্ণ যুদ্ধে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী IRGCর সামরিক ক্ষমতা বাড়ানোর পিছনে ব্যাপক অবদান রেখেছেন সর্বোচ্চ নেতা। ইসলামের উপর বিশ্বাস রেখে কোন রকম পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা সরবরাহের দিকে যেতে চাই না আমরা। যদি চাইতাম তাহলে পশ্চিমারা আমাদের থামাতে পারত না। তারা আমাদের পারমাণবিক উন্নয়ন থামাতে পারেনি এবং শত চেষ্টা করলেও ভবিষ্যতেও তা থামাতে পারবে না। 86 বছর বয়সী প্রবীণ এ নেতাকে হত্যা করতে ষড়যন্ত্র আটে ইসরায়েল। এমন তথ্য ফাঁস করে মার্কিন প্রশাসন বলছে, পারমাণবিক চুক্তি বিষয়ে যথেষ্ট তিক্ততা থাকলেও সর্বোচ্চ নেতার বিরুদ্ধে ইসরায়েলের এ পরিকল্পনার বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিনী বিশ্লেষকরা মনে করেন, এখন পর্যন্ত মার্কিন কোনো সামরিক কিংবা বেসামরিক কাউকে হত্যা কিংবা ক্ষতি করেনি তেহরান। তাই নিজেদের রাজনৈতিক নৈতিকতা থেকে ব্যক্তি হত্যার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান ধরে রেখেছেন ট্রাম্প। তবে একজন মার্কিনীর শরীরে ইরানের আঁচড় লাগলে তা সহ্য করা হবে না, এমন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। তবে কিভাবে সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল, সে বিষয়ে জানা যায়নি কোনো তথ্য। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ী দল রানার্স আপ থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ নেয়া 9 দলের সবাই পেয়েছেন মোটা অঙ্কের প্রাইজ মানি। চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা পুরস্কার হিসেবে পেয়েছে $3.6 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 43,65,56,000 টাকা।
রানার্স আপ অস্ট্রেলিয়া পেয়েছে $2.16 মিলিয়ন, বাংলাদেশের মুদ্রায় যা 26,27,25,000 টাকার বেশি। আসরে তৃতীয় স্থান থেকে শেষ করা ভারত পাচ্ছে $14,40,000 বা $17,51,00,000 টাকার বেশি। চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে $12,00,000, পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে $9,07,000। ষষ্ঠ স্থানের থেকে শেষ করা শ্রীলঙ্কা পাচ্ছে $8,40,000। সপ্তম স্থানে থেকে এবারে চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে $7,20,000 মার্কিন ডলার তথা $8,75,75,000 টাকা। এছাড়া অষ্টম ও নবম স্থানে থেকে আসর শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাবে যথাক্রমে $6 লাখ এবং $4,80,000 মার্কিন ডলার। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।